সুপ্রিয় দর্শক, আজকের নিটল টাটা মাই টিভি সংলাপ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমাদের সাথে আজকে দুজন ব্যক্তিত্ব আলোচনায় যোগ দিচ্ছেন স্টুডিওতে। প্রথমে তাদেরকে পরিচয় করে দিতে চাই এবং আমার ডান দিকে আছেন সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেত্রী অধ্যাপক অপু উকিল। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। এবং আমাদের সাথে আরও যোগ দিচ্ছেন আমার বাঁ দিকে সিনিয়র সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক এম.এ. আজিজ। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা মূলত জাতীয় সংসদ নির্বাচনের পরে আপনার কাছ থেকে প্রথমে একটু শুনে নেই। সেটি হচ্ছে যে যেই পরিস্থিতি ছিল, আমরা মোটামুটি কিছুদিন ধরে দেখলাম রাজনৈতিক অঙ্গন একটা সরগরম বা কিছুটা পলিটিক্যাল পার্টিগুলো বেশ অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে বিভিন্ন কারণে। সেটি আমরা উপজেলা নির্বাচনও যেমন চলছে, পাশাপাশি কিছু বিদেশি মিশনের ভিজিটও এখন বর্তমানে হচ্ছে। রাজনৈতিক দলগুলো বেশ ভোকাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। আপনার কিছু অ্যানালিসিস দিয়ে শুরু করি আজকে। জি, ধন্যবাদ আপনাকে। গত পরশু দিনেই আমি একটা বড় পত্রিকায় একটা লেখা লিখেছি যে বিরোধী দলের তেমন প্রত্যাশার মতো কোনো আন্দোলন সংগ্রামও নাই, দেশ দৃশ্যত শান্ত। তাহলেও যুক্তরাষ্ট্র কেন বলছে যে বাংলাদেশের নাগরিকের হাতে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন শান্তিপূর্ণ উপায়ে সরকার বদলের ক্ষমতা নেই? এর দিকে আমি লেখাটা শুরু। এরপরে এখন দেখতে পাচ্ছি যে এর আগে আপনার যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর আপনার মানবাধিকার প্রতিবেদন প্রত্যেক বছরই করে, এবারেও করেছে। এরপরে পরে প্রেসিডেন্ট বাইডেন তিনি আমাদের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। হ্যাঁ, তিনি একসাথে কাজ করার কথা বলেছেন। এবং সেই সাথে আমার কাছে যেটা মনে হয়েছে দুটি কথা, তার একটা হচ্ছে এশিয়া প্যাসিফিক রিজনে এবং বিশ্ব শান্তিতে একসাথে কাজ করবে। এখানেই আমার প্রশ্ন যে এশিয়া প্যাসিফিক রিজনে চীন কিন্তু ইতিমধ্যেই ব্রিক্স করে তার অ্যাঙ্কর গেড়েছেন। আচ্ছা, সেই জায়গায় বাংলাদেশকে আমেরিকা পেতে চায়, কারণ এশিয়া প্যাসিফিক রিজনটা আমেরিকায় সার্ভে করে বের করেছে, যেখানে আশেপাশে ভূখণ্ড হলো পৃথিবীর 25% এবং জনশক্তি হচ্ছে 64% এবং অর্থ সম্পদ এখান থেকে আগামী দিনে আপনার উৎসরণ ঘটবে 65%। সুতরাং আগামী দিনের ভবিষ্যতে পৃথিবীর সবচাইতে ভর কেন্দ্র হবে এশিয়া প্যাসিফিক রিজন। সুতরাং এইটা এখন আমেরিকা সেখানে আপনার চীনকে, এমনিতেই তো চীনের সাথে একটা বেশ স্নায়ুযুদ্ধ চলছে, তো সেখানে চীনের আপনার যাতে আধিপত্য নিয়ন্ত্রণ করা যায় সেজন্য সেখানে চীন ভারত এই কারণে বাংলাদেশের গুরুত্ব বেড়েছে বলে মনে হচ্ছে। এশিয়া প্যাসিফিক আমাদের বাংলাদেশের হচ্ছে কি ভূ রাজনীতির যে অবস্থা, এশিয়া প্যাসিফিকে আমাদের যে অবস্থান, 3 ভাগে ভারত, আর একদিকে মায়ানমার, আর মূলত সমুদ্র, হ্যাঁ, তো বঙ্গোপসাগর। এই জন্য আপনি যদি এই ধরেন আমাদের দেশে উঠতি পরাশক্তি ধরেন চীন এবং ভারত, উঠতি পরাশক্তি। আর পাকিস্তান তো ধরেন আমাদের স্বাধীনতার হওয়ার পরে তো পাকিস্তান তো দুর্বল হয়ে গেছে। তো এই দুটো শক্তি তো আমাদের পাশাপাশি প্রতিবেশী বলা যায়। যার ফলে এখন বাংলাদেশ একটা উদীয়মান শক্তি। সুতরাং বাংলাদেশকে তারা দুই পক্ষই পেতে চায়। হ্যাঁ, তো এখন ভারত বাংলাদেশ আবার এশিয়া প্যাসিফিক রিজনে বাংলাদেশের একটা স্বাধীন নীতি কিন্তু উপস্থাপন করেছে, কিন্তু চীন এবং আমেরিকা কিন্তু সেটার প্রতি ভ্রুক্ষেপ করছে না। উভয় পক্ষই বাংলাদেশকে টানতে চায়। এই অবস্থায় এখন বাংলাদেশ আমাদের যে পররাষ্ট্র নীতি সেটার থেকে এখন কি সিদ্ধান্ত নেবে এটা সরকারই জানে। অর্থাৎ আমাদের তো সবার সাথে বন্ধুত্ব। এই ফরেন মার্কিন পররাষ্ট্র রিপ্রেজেন্টেটিভের যে ভিজিট,
এই কারণেই পলিটিক্যাল পার্টিগুলো কিছুটা এই জন্য আমি বলছি, এই জন্য বলছি যে ধরেন এই যে ডোনাল্ড রু যে এখন ভিজিটে এসছে, আপনার ভারত হয়ে শ্রীলঙ্কা হয়ে আসছে, আসলে কিন্তু আমেরিকার যে আপনার নিক্সন থেকে শুরু করে অনেকেরই নাম জানি, যে পররাষ্ট্র দপ্তরে যারা কাজ করে তারা মন্ত্রী হলেও অর্থাৎ সেক্রেটারি হলেও তারা কিন্তু আসলে সুপার ডিপ্লোম্যাট। এখন লু তো যদিও সহকারী পররাষ্ট্র দক্ষিণ এশিয়ার দায়িত্বে, তিনি তো ইমরান খান বললেনই যে আমাকে সরকার থেকে লু এসে সরাই দিল। তো এই জন্যই বলছি যে এদেরকে, এরা বেসিক্যালি ডিপ্লোম্যাটিক। আর ধরেন পরাশক্তিগুলির রাজনৈতিক দল কিন্তু সরকারের পলিসি নির্ধারণ করে না, এর ভিতরে সরকার থাকে, সরকারের পরিকল্পনা আলাদা থাকে। সুতরাং এখন যেটা এসছে পররাষ্ট্র দপ্তর থেকেও কিন্তু এই ডোনাল্ড রুর বক্তব্য সম্পর্কে কথা বলেছে। তারা বলেছে যে ডোনাল্ড রু বিএনপি সহ কোনো বিরোধী দলের সাথে কথা বলবে না। তারা এবং বিএনপি কিছুটা গণমাধ্যমে বলেছে যে মধ্যবর্তী নির্বাচন নিয়ে কথা হতে পারে, এমন কিছু কি আছে নাকি? না, দেখেন পরাশক্তিরে কি কথা বলবে সেটা আগে থেকে আপনি বলতে পারবেন না। আবার সরকারের সাথেও যে আলাপ করবে, যেটা বলা যায় সরকার সেটুকুই বলবে, আর একটুকু বলবে না। সুতরাং এটা বোঝা মুশকিল। তবে আমার ধারণা যে সামগ্রিক বিষয় নিয়েই উনি পর্যবেক্ষণে আসছেন, নইলে বিশিষ্ট ব্যক্তিদের সাথে উনি সাক্ষাৎ করতেন না। সেটি আমরা অপুদি, আপনি রাজনৈতিক অঙ্গনের মানুষ হিসেবে জানেন যে জাতীয় নির্বাচনের পরে কিছুটা স্থবিরতা ছিল, এখন আবার রাজনীতি সরগরম, আমরা সেটি বলছি। তার মধ্যে একটি এলিমেন্ট হচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন ভিজিটরের, ওনার ভিজিটকে কেন্দ্র করে বেশ আলোচনা তুঙ্গে। আপনার অবজারভেশনগুলো যদি বলেন। হ্যাঁ, আমি আজিজ ভাই তো যা বলেছেন আমি তো তার সাথে একমতই। পাশাপাশি বলতে চাই যে ডোনাল্ড লু উনি দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী। উনি এই দেশগুলোকে সফর করা, দেশগুলোর মন্ত্রীদের, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিটিং করা, দেশ সম্পর্কে বিভিন্ন বিষয়ে তার অ্যাসাইনমেন্ট, এগুলো কিন্তু তার ম্যান্ডেট, রুটিন ওয়ার্ক, এটা তাকে করতে হবে, তার অ্যাসাইনমেন্ট এগুলো। তো সেই বিষয়গুলোকে সামনে রেখে বিভিন্ন দেশে যখন তিনি তার সেই ম্যান্ডেট নিয়ে সফর করেন, অন্য দেশগুলোতে কিন্তু ওই রকম আমরা হইচই দেখি না। যেমন এই বাংলাদেশে আসার আগে উনি যে শ্রীলঙ্কা গেলেন, ভারত গেলেন, কোনো মিডিয়াতে হয়তো ভেতরে 3-4 লাইন লিখে দিল, কিন্তু ওনার ছবি দিয়ে বড় করে এই যে হইচই করা, এটা শুধুমাত্র বাংলাদেশি। এবং এর আগে উনি যখন ওই সময় দিল্লি থেকে তিনি বাংলাদেশে আসছিলেন, তখন বিমানে উঠে মানে তিনি দেখলেন তার পত্রিকায় তার ছবি ছেপেছে। সেটা দেখে উনি মানে বিস্মিত হলেন, কারণ দুটো মেসেজ যায়। একটা হচ্ছে ওনাকে নিয়ে যখন একটা পত্রিকা হেডলাইন করে বাংলাদেশের, তখন উনি মানে হয়তো ভাবেন যে ওনার কাছ থেকে হয়তো কিছু প্রত্যাশা আছে। আবার এটাও ভাবতে পারেন যে কেন বাংলাদেশের এই পত্রিকাগুলো আমাকে নিয়ে করলো, বিভিন্ন সাইড নিয়ে উনি ভাবতে পারেন। তো আমাদের হইচইটা একেবারেই পড়ে যায়। যেমন এবার উনি আসবেন, আসার আগে থেকেই 1 সপ্তাহ আগে থেকে হইচই পড়ে গেছে, এবং সেখানে নানা ধরনের বক্তব্য আসছে। কেউ ভাবছে হয়তো এই সরকারকে ফেলে দেওয়ার জন্য কোনো পরিকল্পনা করতে আসছে, কেউ ভাবছে আরেকটি নির্বাচন এনে তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার জন্য কোনো এখানে ব্রিফিং হবে। মানে এই যে উনি আসছেন কি সেই বিষয়টাকে একেবারেই আড়ালে রেখে, কি কারণে না জেনে, মানে নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য ওনাকে ব্যবহার করা হচ্ছে। একটি নতুন সরকার হয়েছে, উনি যদি আরও আগে আসতেন তাহলেও সেটা ছিল স্বাভাবিক। তারপর অনেক পরে আসছেন, কারণ যখন একটি নতুন সরকার হয়, সেই সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উনি আসবেন, সাক্ষাৎ করবেন। তাছাড়া বাংলাদেশের প্রেক্ষাপটটা কিন্তু আজ ভিন্ন, যেটা আজিজ ভাইয়ের বক্তব্যে উঠে এসেছে। বাংলাদেশে এখন আর সেই সময়টা নাই যে কোনো একটি দেশ যতটাই তারা প্রভাবশালী হোক, পরাক্রমশালী হোক,
আসবে, এসে তারা তাদের মন গড়া কোনো একটি বিষয় সিদ্ধান্ত দিবে, সেই সিদ্ধান্তটা চাপিয়ে দেবে, সেই রকম তো বাংলাদেশের অবস্থান নাই। আর আমেরিকার সঙ্গে কিন্তু বাংলাদেশে অনেকগুলো ইস্যু রয়েছে এখন, বিশেষ করে ব্যবসায়িক একটি সম্পর্ক রয়েছে। তাছাড়া প্রচুর পরিমাণে স্টুডেন্ট বা আমেরিকায় পড়াশোনা করছে, বাংলাদেশ থেকে যাচ্ছে। রিসেন্ট যে ইস্যুগুলো, ফিলিস্তিনির যে ইস্যুটা, সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই ফিলিস্তিনি নির্যাতনের পক্ষে অবস্থান নিয়েছেন। আমাদের ছাত্রলীগের সংগঠন থেকে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে যে গাজা থেকে ইসরায়েলিরা যে হত্যা করছে, এটা একটা ইস্যু রয়েছে। হ্যাঁ, রয়েছে রোহিঙ্গা ইস্যু রয়েছে। তারপর আমাদের আজকে মিডিয়াতে দেখলাম আরেকটি বাংলাদেশি ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ধরনের নানা ইস্যুগুলো নিয়ে কিন্তু আলোচনা হতে পারে। তাছাড়া ব্যবসায়িক ক্ষেত্রে আমেরিকা তো চাইবে যে যেহেতু বাংলাদেশ সরকারকে, এই নতুন সরকারকে চীন, জাপান, রাশিয়া, ভারত, প্রায় সব দেশগুলো তাকে শুভেচ্ছা জানাচ্ছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা ভালো হয়েছে, তারা আরও ভালো করতে চাচ্ছে, সেখানে আমেরিকা কেন পিছিয়ে থাকবেন? তারাও সম্পর্কটা জোরদার করবার জন্য এবং বিনিয়োগ করবার জন্য নানা ধরনের আগ্রহ তারা আছে। বিশেষ করে এই যে বঙ্গোপসাগর নিয়ে যে জ্বালানি খাতটাকে তারা আমেরিকা প্রায় পছন্দ করে, এখানে সেটা বিনিয়োগটা করতে চায়। সেক্ষেত্রে বঙ্গোপসাগরের যে বিডিংটা হবে, সেখানে আমেরিকা করতে পারে, মানে তারা সেখানে অংশগ্রহণ করতে পারে, অন্যান্য দেশগুলো সেখানে করবে। তো নানাবিধ কারণে, তার মানে মূলত এটা একটা পলিটিক্যাল রেগুলার ভিজিট, কিন্তু বিরোধী দলের যে বক্তব্য আমরা এখানেও পেলাম বা সামনেও যে মধ্যবর্তী নির্বাচনী আলোচনা হতে পারে, ডেমোক্রেসি নিয়ে কথা হতে পারে, সেগুলো ওইভাবে আলোচনা তেমন বেশি প্রমিনেন্ট না, এবারে কোনো আলোচনা দেখছি না আমরা। এখন ডেমোক্রেসির কথা কাদের মুখ দিয়ে শুনছেন? যারা বাংলাদেশ ৭৫-এর পর বাংলাদেশের ডেমোক্রেসিটাকে ধ্বংস করেছে, যারা যাদের মুখে গণতন্ত্র শুনলে গণতন্ত্র নিজেই লজ্জা পায়, সেই দলের নেতারা বলছে গণতন্ত্র ঠিক করে দেবে আমেরিকা এসে। এটা অতীতে যেটা তারা করেছে, ৭৫-এর পরে এক প্রেসিডেন্টকে হত্যা করে আরেক প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণ, এটা হচ্ছে তাদের কাছে গণতন্ত্র। সংবিধানটাকে ছুঁড়ে ফেলে দিয়ে ইমার্জেন্সি জারি করে দেশ পরিচালনা, এটা হচ্ছে তাদের গণতন্ত্র। পরবর্তীতে বিভিন্নভাবে গণতন্ত্রকে ধ্বংস করে সেই সামরিক শাসক, স্বৈর শাসক, তারপরে ৯১-তে সেই স্বৈর শাসকের পতনের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরে আসবার জন্য যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্দোলন, দেশে ফিরে এসে তার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য ৯১ থেকে ৯৬ এ পর্যন্ত লড়াই করেছে, আবার সেই ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত লড়াই করেছে। এখন ধারাবাহিকভাবে ২০০৯ থেকে এ পর্যন্ত গণতন্ত্র আছে বলেই বাংলাদেশটা এগিয়ে যাচ্ছে। বিশ্ব দরবারে বাংলাদেশের আত্মমর্যাদার সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলেই সমীহ করে চলছে, বন্ধুত্ব করতে চায়। বঙ্গবন্ধু যেটা বলেছেন যে সবার সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কারোর সঙ্গে বৈরিতা নয়, এই নীতিতে আজকে প্রত্যেকটি দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চায়। একটাই কারণ যে বাংলাদেশ আজ উন্নয়নের উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি সবকটা ইন্ডিকেটরে এগিয়ে গেছে। ভূরাজনৈতিক কারণে বাংলাদেশের গুরুত্ব অনেক বেশি। ধন্যবাদ আপনাকে। বিশেষ করে আজিজ ভাই, একটা প্রসঙ্গ আপনি কিছুটা বলেছেন, তারপর আমি একটু মনে হয় আরেকটু যদি আমাদেরকে এলাবোরেট করেন যে এই ধরনের ডেলিগেশনগুলো যখন আসে সরকারের পাশাপাশি, আপনি একটু আগে বলেছেন সুশীল সমাজ, সিভিল সোসাইটির সাথে কথা বলে, মূলত কি কারণে? একটা পালস বোঝার জন্য না কি কারণে করে থাকে? না, আমি এইটাই ইঙ্গিত করেছি। ধরেন তিনি একটা রাষ্ট্রের পক্ষ থেকে আসছেন, এই রিজনের দায়িত্বে তিনি আছেন, তিনি সরকার বাদ দিয়ে বা রাজনৈতিক দলের সাথে কথা বলবেন না, এটা পররাষ্ট্র আপনার তাদের মন্ত্রণালয় থেকে ব্রিফিং বলা হয়েছে। এই দুটোই কিন্তু আমার কাছে স্ট্রাইক করেছে। এক, বিএনপি বা অপোজিশনের সাথে কথা বললেই এটা নিয়ে একটা ভিন্ন শোরগোল দেশে শুরু হবে, এই জন্য অ্যাভয়েড করছে। দ্বিতীয়ত,
তাহলে মেসেজটা তো নিতে হবে বাংলাদেশের ইলেকশন পরবর্তী সরকার যে নিরপেক্ষ, তারা তো নিরপেক্ষ অফিসিয়ালি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছে। তাহলে সেটা আসলে হয়েছে কতটুকু বা এখন পরবর্তী অবস্থাটা কি, এটা তো তারা বুঝতে চাইছে। বুঝতে গিয়েই হয়তো পরবর্তীতে উনি দেশে যাবেন, ব্রিফ করবেন ফাইন্ডিংস, তো এটা জানার জন্যই আসছেন। এখন ধরেন একটা স্টেট টু স্টেট যখন ভিজিট হয় অনেক এজেন্ডা তো থাকে, কিন্তু ধরেন যেমন এশিয়া প্যাসিফিক রিজনে হ্যাঁ বলছে যে এ ব্যাপারে আমেরিকা তাদের একসাথে কাজ করবে। এশিয়া প্যাসিফিক রিজনে আমেরিকা না চীনের সাথে ক্ল্যাশে জড়াবে, না আমেরিকার সাথে, ইভেন ভারতের সাথেও না সরকারে। আবার বলছে বিশ্ব শান্তিতে বাংলাদেশ কিভাবে কাজ করবে। ইসরায়েলিদের ওনারা তো অস্ত্র দিচ্ছেন, সাহায্য করছেন, ফিলিস্তিনিদের মানে গণহত্যা করতেছে, সেখানে ওনার সাথে কি সাথে আলোচনায় যাবে আমেরিকার সাথে? ডিফিকাল্টিসটা আছে। এখন এইখানে ফাইন্ডিংসটা কোথায়? এগুলো কি আইওয়াস নাকি? এছাড়া ধরেন বাংলাদেশের রাজনীতির চেয়ে বেশি আগ্রহ কি ইন্টারন্যাশনাল অন্যান্য ক্ষেত্র নিয়ে আলাপ করা, যেটা অফকোর্স, কারণ আমেরিকা যতই বলেন চীনের যে আপনার আধিপত্য সারা বিশ্ব জুড়ে, এতে একটা চাপে পড়েছে তারা। এখন ছোট ছোট দেশও অনেক দেশই কিন্তু আমেরিকার আধিপত্যকে মানতে চায় না। যেমন আজকে ওবায়দুল কাদের সাহেব বলছে যে কারো রক্তচক্ষু মানি না, কোনো ভিসা নিষেধাজ্ঞা কিচ্ছু মানি না, ইত্যাদি ইত্যাদি কইছে। এই যে কিন্তু ভিসা নিষেধাজ্ঞা কি আসলে কোনো ইমপ্যাক্ট তৈরি করতে পারে? না, ইমপ্যাক্ট হচ্ছে যে এটা হলো ওবায়দুল কাদের সাহেবের ভাষায়, উনি এখন বলেছেন এটা তো তলে তলে কাজ হচ্ছে, যার লেগেছে সে বুঝতেছে। আচ্ছা, আমরা তো বুঝতে পারতেছি না, কারণ এটা তো বলা হচ্ছে যে ব্যক্তিকে নিষেধাজ্ঞা দেওয়া হবে তিনিই জানবেন। সুতরাং আপনি নিষেধাজ্ঞা পেয়েছেন কিনা আমি তো জানি না, সুতরাং আপনার কাছে খবর আছে। এখন আপনাকে দেখতে হবে যে আমাদের দেশে যারা ধরেন টাকা পাচার করেছে, দুর্নীতি করেছে বা মানবাধিকার লঙ্ঘন করেছে, তাদের ভিতরে আচরণের কোনো পার্থক্য যারা লক্ষ্য করবেন, মনে আমরা ধরে নেব যে তার উপরে বোধহয় প্রয়োগ হয়েছে। তবে এটা তো দৃশ্যমান জিনিস না, এটা বোঝা যাবে না। এখন তাদের মতো করে তারা পলিসি অপারেট করছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ডোনাল্ড লুর ভিজিটটাকে যেভাবে পলিটিশিয়ানরা উড়িয়ে দিচ্ছে, ধরেন আমি নোট করলাম ওবায়দুল কাদের সাহেব বলছে ভিসা নীতি নিষেধাজ্ঞা পরোয়া করি না, লুকের দাওয়াত করে আনা হয়নি। এই শব্দটা একটা টন্টিং। সে এই রিজনের দাওয়াতে আমেরিকার পরাশক্তির সে অ্যাসিস্ট্যান্স, এই শব্দটা উচ্চারণ না করলে রুটিন অফিশিয়াল ভিজিট, যেটা তার অফিশিয়াল ভিজিট বললে হয়তো ভদ্র ভাষা। তাকে দাওয়াত করে আনা হয় নাই, তো তার ঠেঙায় বিদায় করবেন? হ্যাঁ, ব্যাপারটা তো টন্টিং। আমি বলছি শব্দটা ঠিক হয় সিগনিফিকেন্ট। হ্যাঁ, দ্বিতীয়ত ডোনাল্ড লুকে বিএনপির উপরে পাত্তা না দিলেও তলে তলে আবার কি করে কে জানে, কি জানে, তার ভিতরে বিরাট সন্দেহ আছে। লু এই ঘুরতে গিয়ে কোন খেলা খেলে এটা তো বলা মুশকিল। যেমন পাকিস্তানেও এরকম সহযোগিতা উন্নত করার কথা কয়ে গেছে, ইমরান খানকে ফেলাই দিছে। হ্যাঁ, তো এই জন্য ওরা তলে তলেই করে, ওরা তো আমেরিকা পরাশক্তির অপারেশন। আপনি একেবারে সিম্পল ভিজিট না দেখে অফিশিয়াল এন্ড সিগনিফিকেন্ট ভিজিট মনে করেন? অফকোর্স এটা অবশ্যই সিগনিফিকেন্ট ভিজিট, কারণ হচ্ছে যে নির্বাচন উত্তর আমার ধারণা এটা একটা বড় ভিজিট। হ্যাঁ, কিন্তু এই যে আমরা যেটা সঙ্গত কারণে উপদিও বললেন, আমরাও দেখেছি বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের মিডিয়াতে, আপনি সিজন জার্নালিস্ট অনেক বছরের, এত হেডলাইন করা একজন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা তো রেগুলার ভিজিটে আসেন, এইভাবে করে সিগনিফাই করার কারণটা কি? এটা কি আসলে আমরা বেশি করে ফেলছি নাকি? না, বেশিও না। বিষয়টা হলো যে আমাদের দেশে পৃথিবীর ভিতরে এটা জরিপ নাই, কিন্তু আমার ধারণা এদেশের কমপক্ষে 80% মানুষ রাজনীতি খবর জানতে ইচ্ছুক। আচ্ছা, রিক্সাওয়ালা উঠলেও কিন্তু আপনাকে যদি শোনে সে জিজ্ঞেস করে, অর্থাৎ সবাই জানতে চায়। এখন বিশেষ করে মিডিয়া বা জার্নালিজমের সাথে জড়িত থাকলে আরো জিজ্ঞেস করে। তো এই জন্য ধরেন পত্রিকাগুলি পাঠক তো জনগণই, সুতরাং তাদের খোরাক হিসাবে পাঠকদেরকে ধরে রাখা, তাদেরকে চাঙ্গা রাখা। দুই হচ্ছে এখন তো আসলে
প্রকৃত অর্থে ওইভাবে নিউজ নাই, তেমন কোনো নিউজ নাই। সুতরাং লু দেশে আসছে, এটা একটা বড় নিউজ। এটা যেহেতু আগে তার অ্যাম্বাসেডর, যেটা দিদি বলেন বড় করে ছবি দিয়েও ছাপছে, হেডলাইন করা হচ্ছে। তবে এটা ঠিক, এটা একটু রেস্টুরেন্ট হলে ভালো হয়, কারণ একটা অ্যাসিস্ট্যান্ট পররাষ্ট্র তিনি তো আর পলিসি মেকার না, হয়তো প্রেসিডেন্ট অবজারভেশন গুলো যে শেয়ার করেন, ব্রিফ করেন, সেটাই আর কি। হ্যাঁ, উনি যেটা ব্রিফ করে ঠিক আছে, এটা একটা ফার্স্ট পেজেই দিক আমাদের বাংলাদেশে। যেমনটি আমরা উনি ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা ভিজিট করে আসছেন, আমরা তো ইন্টারন্যাশনাল মিডিয়া গুলো ফলো করছি, সেখানে কিন্তু এরকম চমকপ্রদ কোনো আপডেট তারা নিউজ দিয়েছে, কিন্তু আমাদের মতো ডিসপ্লে দেয়। এক্স্যাক্টলি, আমাদের মতো ডিসপ্লে দেয়। বাকি আলাপগুলো একটু কারণ হচ্ছে আমি এখানে বলি যে ইন্ডিয়া এবং ইভেন শ্রীলঙ্কা তো অনেকটা দেউলিয়া হয়ে গেছিল, আবার ইমপ্রুভ করেছে। ওদের গভর্নর কিন্তু টেনে তুলে ফেলছে, এদের ইমপ্রুভ করে তারা আবার কিন্তু একটা জায়গায় চলে আসছে। তো এখন ওদের যে ফরেন পলিসি, এখানে কিন্তু বাইরের লোক হস্তক্ষেপ করার স্কোপ কম। আমরা বাকি আলাপগুলো একটা বিরতির পরে এসে করতে চাই। আশা করি দর্শক আপনারাও আমাদের সাথে অনুষ্ঠানেই থাকবেন। লিটল টাটা মাই টিভি সংলাপ অনুষ্ঠানে বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে দুজন ব্যক্তিত্ব আজকে স্টুডিওতে আছেন, অধ্যাপক অপু উকিল বাংলাদেশ আওয়ামী লীগের এবং সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আপনাদের সাথে আমি জামিল আহমেদ। আমরা যে আলোচনায় ছিলাম বিরতির আগে, মূলত আমরা বিশেষ করে এই মুহূর্তে রাজনৈতিক অঙ্গনের খবরগুলো নিয়ে কথা হচ্ছিল। অপুদি, আপনি নিজে রাজনৈতিক অঙ্গনের মানুষ। উপজেলা ইলেকশন একটি ধাপে সংগঠিত হয়েছে, আপনি নিশ্চয়ই আপনার অঞ্চলের খবরগুলিও জানেন। যদিও লোকাল গভর্নমেন্ট ইলেকশন আরও পার্টিসিপেটরি, আরও মানুষের অংশগ্রহণ আপনি নিশ্চয়ই এর আগেও দেখেছেন, কিন্তু এবারের নির্বাচনে ইলেকশন কমিশনই 31 থেকে 35% কথা বলছে। আপনার কি মনে হয় যে এটাকে আরও পার্টিসিপেটরি করা যেত? আচ্ছা, উপজেলা নির্বাচনে আসার আগে আমি একটা পয়েন্ট একটু বলতে চাই। যেমন আমাদের পার্টির মাননীয় সাধারণ সম্পাদক, মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের ভাই, উনি যে ব্রিফিংটা করেছেন যে ভিসা স্যাংশন নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, এটা নিয়ে ইয়ে হয়। প্রথম যখন এই নির্বাচনের আগে, 1 বছর আগে, এটা হল 2022-এ, মানে স্যাংশন বিষয়টা আসলো, তখন বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার করে দিয়েছে। কি বলা হলো যে আমেরিকা স্যাংশন দিচ্ছে, স্যাংশন দিয়ে স্যাংশনটা কি সেই জিনিসটাই কিন্তু অনেকে জানতো না, বুঝতে পারতো না, বিশেষ করে সাধারণ জনগণ। তারা মনে করলো কি আবার সেই ব্রিটিশরা যে অ্যাটাক করেছিল ভারতবর্ষ, সেরকম কিছু না, এইরকম। এবং ভিসা স্যাংশনটা সম্পর্কে এতটাই ভীতি ছিল সবার যে সরকারকে ফেলে দিচ্ছে। ভিসা স্যাংশন দিয়ে মানে এই সরকারকে আগামীতে ক্ষমতা আসতে দেওয়া হবে না, এটার জন্যই প্ল্যান, এই নানাবিধ এগুলো করা হয়েছে। কিন্তু আসলে এই যে ভিসা স্যাংশন দিয়েছে, মানে আজিজ ভাই যেটা বলছেন, হয়তো যাকে দিয়েছে সে প্রকাশ করছে না, কিন্তু তার কতটা ক্ষতি হয়েছে, এটা হলো আমার প্রশ্ন। কতটা ক্ষতি হয়েছে আমাদের এখানে, কতজন মানুষ মানে আমেরিকা না গেলে চলবে না, যেতেই হবে, এবং এফোর্ড করতে পারে কতজন, এটাও তো ব্যাপার। সেটাই, সেখানে আমি আসছি, আমি উচ্চবিত্তের কথাই বলছি। তারপরেও মানে তারা কতজন যায়, মানে কেন যাবে, আর না গেলে কি হবে? না গেলে, আমেরিকা না গেলে যে খুব বড় ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে তা তো না। একটা বিষয় আছে যে অনেকের বাচ্চারা পড়াশোনা করতে যায়, পড়াশোনা করতে গেলে তারা সেখানে পড়াশোনা করে চলে আসবে, পড়াশোনা করতে দিলে করবে, না করলে করবে না, সেখানে গার্জিয়ানদের কি, বাবা মার কি আসে যায়? আমাদের বাচ্চারা পড়াশোনা করছে, পড়াশোনা করে তারা ঠিক করবে যে পৃথিবীর কোথায় তারা থাকবে নাকি দেশে চলে আসবে। সেটা নিয়েও কিন্তু মানে এই যে ভীতি বাংলাদেশের মানুষের মধ্যে সৃষ্টি করা, এটা ঠিক না। এবং এটা এখন এই যে জুজুর ভয়টা, এটা এখন কেটে গিয়েছে। এটার প্রতিষ্ঠানকে দেবে, ব্যক্তিকে দেবে, অনেক ধরনের তারা জুজুর ভয় দেখেছে। এই জন্য এই ভিসা স্যাংশন নিয়ে এখন আর কারো মাথা ব্যথা নেই। আর অনেক দেশকে তো তারা দিয়েছে, এইটাও তাদের রুটিন ওয়ার্ক, মানে তাদের যে আধিপত্য বিস্তারের একটি নীল নকশা, তারই ধারাবাহিকতা। এটা নিয়ে কিছু যায় আসে না। আর এই যে ডোনাল্ড লুকে নিয়ে যে এত বাড়াবাড়ি,
তার আশাকে কেন্দ্র করে নানাবিধ যে কথা, তো সেই কথাটাই আমি এর আগেও বলেছি যে এটা তার একটি সফর, রুটিন ওয়ার্ক। তো সেইখানে তাকে নিয়ে অতিরঞ্জিত একটা এক্সপেকটেশন, হ্যাঁ, এটা করাটা ঠিক না। এবং এর আগেও নানা ধরনের এই যে মানে যেটা ইসে বলছেন আজিজ ভাই, যে কথাটা আনলে যে তলে তলে করেন, তলে তলে করার মতো কোনো সুযোগ আর এখন নাই। অফিশিয়াল এজেন্ডার মাধ্যমে আলাপ হয়। তলে তলে কি করবেন? কারণ সেই রকম আমি আগে বলেছি যে দেশটা এখন আমাদের সেই অবস্থানে নাই যে তলে তলে। বিএনপির সাধারণ সম্পাদক বলছে আওয়ামী লীগের যে তলে তলে আবার কি করে ফেলায়, সেটা সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছে বিএনপি উপরে উপরে কিছু পাত্তা দিতেছে না, এইটা বলছে। অর্থাৎ বিএনপি না, ওনারা আওয়ামী লীগ এটা বলে বলে গরম করছে, বিএনপি তো পাত্তা দিচ্ছে না, বিএনপিটা নিয়ে মাথা ব্যথা করতে না। বিএনপি পাত্তা দিয়েছে, বিএনপি প্রেস কনফারেন্স করে ওই যে কত তলে তলে করতেছে। প্রেস কনফারেন্স করে বিএনপি এক্সপেকটেশন প্রকাশ করেছে, নেতারা কিন্তু গণমাধ্যমে কথা বলছেন যে মধ্যবর্তী নির্বাচনে আলাপ হতে পারে। সেটা তো আগেও বলছে, সেটা নিয়ে আলোচনা সময় না, আগেও বলছে। আমার কথা হচ্ছে যেই হোক তলে তলে কিছু কি এই দেশে এখন আর করার কোনো সুযোগ নাই। বাংলাদেশের মানুষ এখন ডিজিটাল হয়ে গেছে, স্মার্ট হয়ে গেছে, কাজে সোসাইটি স্মার্ট হয়ে যাচ্ছে, যে সেটা করবার কোনো রকম তাদের অধিকারও দেবে না, বাংলাদেশের জনগণ করার জো নাই, করতে পারবে না। বরং তারা যে তাদেরকে বিষয়ে যে এই কথাটা আসে যে তাদেরকে আমরা কেয়ার করতে চাই না, কেন আসছে এই কারণে দেখেন, এই আমেরিকাকে ঘিরে নির্বাচন কেন্দ্রিক যে মহড়াটা দেওয়া হয়েছিল, সেখানে বাইডেনের আত্মীয়, তাকে বাইডেনের আত্মীয় সে যে বাংলাদেশে সে রাজনীতিতে মাঠকে ঘোলাটি করতে আসছে, তো এটা তো আমেরিকায় খবর আছে। বাইডেনের আত্মীয় যে একজন, কার কথা বলছেন? ওই যে উপদেষ্টা বানায়, আচ্ছা একজন, হ্যাঁ, উপদেষ্টা বানায়, পরে যে ফলস প্রমাণিত হয়, নির্বাচনের আগে। তো এটা তো আমেরিকান জানে যে তাদের বাইডেনের উপদেষ্টা বানিয়ে এখানে এসে সে মানে আমেরিকা বাংলাদেশকে ক্ষমতায় নিয়ে যাচ্ছে, বাইডেন পাঠিয়ে দিয়েছে উপদেষ্টাকে, সেইটা বলা হয়েছে, সেটা বলে ফলস প্রমাণিত হয়েছে। 6 কংগ্রেসম্যানের সাইন নকল করে তারা সাইন দিয়েছে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে। তো এইরকম ঘটনাগুলো তো আছে। তো এই ঘটনাগুলো মানে মানে এখনো গল্পের মতো বা সিনেমার মতো আমেরিকাকে নিয়ে ক্ষমতায় যাওয়ার যে বিভিন্ন ধরনের অপকৌশলগুলো করেছে, এখনো যখন আমেরিকা থেকে কেউ আসে তখন সেই জিনিসগুলো আবার মানুষের মনের মধ্যে কাজ করে, আর বিএনপি আবারও সেই জিনিসগুলো করার চেষ্টা করে, কিন্তু এটা এখন আর খাচ্ছে না। এটা আর এবার উপজেলা নির্বাচন নিয়ে যেটা আপনি বলেছেন, এবার উপজেলায় যেহেতু আপনি যাচ্ছেন, বিশেষ করে পার্টি থেকে যে হাইকমান্ড থেকে বলা হলো যে এমপিদের আত্মীয় স্বজনরা পার্টিসিপেট করতে পারবে না, সেই কমেন্টে কিন্তু ফলো করেনি, অনেকেই এখনো ইলেকশনে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছেন। এটা হয়েছে কি, আমাদের একটি এলাকার এমপি মন্ত্রী তাদের যে আত্মীয় স্বজন, ভাই, সন্তান, স্ত্রী, পুত্র, এরা নির্বাচনে অংশ নিতে পারবে না। এটা কিন্তু নির্বাচন করার তাদের গণতান্ত্রিক অধিকার আছে, কিন্তু পার্টি থেকে কেন বলা হয়েছে কথাটা? পার্টি থেকে বলা হয়েছে এই কারণে যে একটি এলাকায় 3বার 4বার একজন সংসদ সদস্য আছেন, 7-8 বারেরও সংসদ সদস্যরা আছেন, পপুলার, উনি যদি ওনার পরিবারের কাউকে দেন, সেখানে নির্বাচনে হয়তো প্রতিদ্বন্দ্বিতাই হবে না। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে একটা ফ্যামিলির মধ্যে বাবা হবে এমপি, ভাই হবে মন্ত্রী, ছেলে হবে উপজেলার চেয়ারম্যান, এটা ক্ষমতার কেন্দ্রে মানে একত্রীকরণ, জেলা পরিষদ চেয়ারম্যান, হ্যাঁ জেলা পরিষদ, এটা তো হতে পারে না। এটা না, আমাদের যে অন্য নেতারাও আছে তাদের মধ্যেও এই ক্ষমতা বিকেন্দ্রীকরণ হোক, বা এটা তাদেরও প্রাপ্য, বা তারাও এটা পেতে চায়। সেই কারণে সেই দৃষ্টিকোণ থেকে নেতাকর্মীদের প্রতি উদারতা, ভালোবাসার কারণেই দল থেকে এই ধরনের রিকোয়েস্ট করা হয়েছিল, কিন্তু এটি কার্যকর হয়নি। অনেকেই অ্যাক্টিভলি ইলেকশনে ছিলেন। কার্যকর যে হয় নাই
সে মানে অনেকে যে শোনে নাই, সেটা হয়তো আগামীতে তাদের প্রতি নিশ্চয়ই এটা দল মনে রাখবে। দল তাদের মনে রাখবে যে তারা এই জিনিসটা যে করলো না, নেতাকর্মীদেরকে অসম্মান করলো, নিজেরাই সবকিছু একক নিয়ন্ত্রণ করবার জন্য এটা করলো, সেটা আবার দল ঠিকই একটা সময় একটা তাদের ভবিষ্যতে ফিডব্যাক আসতে পারে তাদের উপরে। আচ্ছা, অবশ্যই অবশ্যই সেটা আসবে, কারণ দলের নেতাকর্মীরাও পছন্দ করে না এই জিনিসটা, করবে না। কিন্তু তার একটা পরিবার, একটা ফ্যামিলিতে যখন রাজনৈতিক পরিবার, বাবা সংসদ সদস্য হয়েছে, তো ওই পরিবারের সন্তান কিন্তু আওয়ামী লীগটা করে, ছাত্রলীগ করেছে, যুবলীগ করছে, দল করছে, তার স্ত্রী করছে, ভাই করছে। তখন পরিবারের লোকগুলো যারা রাজনীতি করছে তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে, সেটাকে কিন্তু বলা যাবে না যে আপনি আসতে পারবেন না। এটা হচ্ছে আপনি রাজনীতি করলেন অনেক দিন, শুধু ইলেকশনটা করতে পারবেন না, এটা এই বাধাটা তো দেওয়া যায় না গণতান্ত্রিকভাবে। কিন্তু বলা হয়েছে যে আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, দলের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এই যে এটা আমরা উদারনীতির কারণে আমরা সেটা নিজেরা সরে যাওয়ার একটা অনুরোধ করা হয়েছিল। এই একই প্রসঙ্গে আসবে, আপনি মিডিয়াতে যেহেতু লেখালেখি করছেন, অ্যাক্টিভলি জড়িত, লক্ষ্য করেছেন ইলেকশন কমিশন উপজেলা যতটুকু নির্বাচন হলো সেখানে 40%-এর মতো পার্টিসিপেশন দাবি করেছে, যেখানে লিডিং 36 থেকে 40 এরকম আমরা পেয়েছি, কিন্তু লিডিং অনেকগুলো দল নেই। আপনার কি মনে হয় যে এ থেকে আনাটাও ইলেকশন কমিশনের একটা রোল প্লে করার ব্যাপার ছিল, নাকি আপনি কিভাবে দেখেন? না, ইলেকশন কমিশনের কিছু করার নেই। আচ্ছা, রাজনৈতিক দলগুলি যদি ধরেন নির্বাচনে অংশগ্রহণ না করে, যেমন ওইটা আপনি বললেন, আমি লিখেছি, রাজনীতিতে ইলেকশনের পরিবেশ তৈরি করা, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, এটা হলো সরকারের দায়িত্ব বেসিক্যালি। আর নির্বাচনটাকে উৎসবমুখর করার জন্য বিরোধী দলের অংশগ্রহণ প্রয়োজন। হ্যাঁ, তো সেখানে নির্বাচনে তো সমতল ভূমি তৈরি হচ্ছে না, কারণ দলগুলি বিরোধী দল পার্সেন্টেজের কোনো বেঞ্চমার্ক নেই যে আপনি 36% হলেও যে নির্বাচন ভালো হবে না এই কথা বলা আছে। না না, তা নাই। 1% ভোট হলেও আমাদের আমি সেই কথা বলছি। কিন্তু এই যাবৎকালে সংসদীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন যা কিছু হয়েছে, সবচাইতে কম ভোটার টার্ন আউট হচ্ছে এবারের নির্বাচনে, এবারে উপজেলা নির্বাচনে 36.1%। আর সাধারণত এই লোকাল গভর্নমেন্ট নির্বাচনে, মানে আপনি ফার্স্ট ফেজের কথা বলছেন? ফার্স্ট ফেজের। ওকে, আপনার সাধারণত এটা মিনিমাম 65 থেকে 75-80% পর্যন্ত ভোট, মানুষের আগ্রহ বেশি থাকে লোকাল গভর্নমেন্টে, কারণ আপনার ভাই, আপনার ভাইস্তে, আপনার প্রতিবেশী, আপনার মহল্লা, আপনার গ্রামের লোকই তো প্রার্থী হচ্ছে, সবাই ডেকে আনতো। এখন হচ্ছে কি, এই নির্বাচনটা অনেকগুলো কারণ, একটা হচ্ছে যে ওই যে ভিতরে ভিতরে আমি তো খেয়াল করি যে ঠিকই কায়দা করে নিজের পক্ষের লোকটাকে, এই যে মন্ত্রী এমপিরা স্বজন বলেন, আমি এটা লিখছি যে পরিবারতন্ত্র এবং গোষ্ঠীতন্ত্র নিয়ন্ত্রণের রাজনীতি বড় দলগুলি ওখানে গোষ্ঠী তৈরি করছে, অর্থাৎ গ্রুপিং। আমার গ্রুপের লোক কায়দা করে আনতে হবে, মন্ত্রী এমপিরা করছে এটা, অধিকাংশ জায়গায় এটা করছে, যারা যে কারণে কি অপরপক্ষ অভিমান করে তারা আসছে না, ভোট দিচ্ছে না। না, এটা ঠিক যে ধরেন একই দলের ভিতরে বিএনপি সহ বিরোধী দল নির্বাচনে যায় নাই, হাত পাখা একটা ভোট, বেশ কিছু ভোট টানতো, তারাও যায় নাই। তো এবারে শুধু আওয়ামী লীগের সমর্থক, তার মধ্যে যদি সংসদ সদস্যের লোক নমিনেশন পেয়ে থাকে, তার এন্টি দল কি ভোট দেয়নি মনে করছে? না, এন্টি দলে এখানে একটা কাহিনী হয়ে গেছে। 140 জন প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপে বিএনপি যারা নেতাকর্মী ইলেকশনে অংশগ্রহণ করছে তাদেরকে সবাইকে বহিষ্কার করে দিয়েছে। বহিষ্কার করে দেওয়ার ফলে তাদের পক্ষে কোনো বিএনপি নেতাকর্মী পাশে যায় নাই, ক্যাম্পিং এ ওরা ভোট কেন্দ্রে আসে নাই, যার ফলে বাইরের থেকে যে ভোটটা আসবে সেটাও আসে নাই। তারপরে আপনি দেখেন যে এখানে তো আওয়ামী লীগের তো সাধারণত অন্তত 33 থেকে 35% ভোট আছে, রিজার্ভ ভোট, তাদের ভোটও তো আসে না। তাদের ভোট কেন? সেটা কেন? কারণ বিদ্রোহী প্রার্থীরা ভোটের অনীহা, কারণ হচ্ছে সব জায়গায় আপনি দেখবেন একটা ভয়ের পরিস্থিতি তৈরি আছে। দুই, যে পাস তো এই আওয়ামী লীগের প্রার্থীরই কেউ হবে, আমার কি ঠেকা ভোট দেওয়ার, ওরাই পাস করে লোক, এরকম একটা ভাব। তো সুতরাং ভোটের আগ্রহ, ভোটের যে আমেজ সেটা তৈরি হয় নাই, ভোটের সেই আমেজ তৈরি হয় নাই, ভোটাররা কেন্দ্রে তেমন আসে নাই। এবং এইভাবে আপনি দেখবেন, আমার ধারণা, আমার ফোরকাস্ট হচ্ছে এই যতই নির্বাচন হতে থাকবে
আরো ভোট আস্তে আস্তে ভোটের সংখ্যা কমতে থাকবে, বাড়বে না, কমতে থাকবে। এবং আমাদের দেশে ভোট আপনি দেখবেন একটা অবাঞ্ছিত বিষয় হয়ে যেতে পারে, বলা যায় না, তখন দেশের অবস্থা কি হবে। না, তাহলে আপনি যেটা বললেন যে এই পলিটিক্যাল পার্টি, ভোটার, এগুলোকে মোবিলাইজ করা হচ্ছে গভর্নমেন্টের কাজ, ইলেকশন কমিশন না, তাহলে ইলেকশন কমিশন তো স্বাভাবিকভাবে বলতেই পারে যে আমার এটা দায়িত্ব না, ইলেকশন কমিশন পড়ে না। ইলেকশন কমিশন সব তো রিটায়ার করা লোক, এখন অ্যাসপারশন হয়ে যায়। রিটায়ার করা লোক ক্যামেরা দেখলেই পাগল হয়ে যায় কথা কওয়ার জন্য। তার দায়িত্ব ম্যান্ডেট আছে, তো লেখা আছে, বাংলাদেশে আইন আছে। না, মানে ইলেকশন কমিশন তো শুধু একটা চেক বক্স ফিল আপ করতে পারে না যে আমি জাস্ট নির্বাচনটা করে দিয়ে আমি চলে যাব। না, নির্বাচনটাই তো তারা করবে, ফর্মালিটিজ বহু আছে, এবং বেফাস কথা বলবে না। তার জন্য তো পলিটিক্যাল পার্টি আছে, অপুদিরে আছে, বলবে যে সংবিধান অনুযায়ী 1% বা 5% ভোট পড়লে বৈধ। ইলেকশন কমিশনের তো এটা বলার দরকার নেই। ইলেকশন কমিশন সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড করার জন্য গভর্নমেন্টের কাছে হোক, যেখানে হোক, কথা বলার চেষ্টা করবে। কিন্তু তাদের বেসিক দায়িত্ব হচ্ছে সরকারের। কারণ এখন প্রশাসন বলেন, বিচার বিভাগ বলেন, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, সব কিন্তু সরকারের কবজায় চলে গেছে। এবং তারা সরকার চাইলেও নিরপেক্ষ নির্বাচন করা এখন কঠিন। কারণ সব জায়গায় যে এসপিডিসি, ইউএনও, ওসি বসে আছে, ওরা তো তার পক্ষের আওয়ামী লীগের লোক পাশ করাইতে চায়, নিয়ন্ত্রণ মানে না তো। সুতরাং এই যে পলিটিসাইজড হয়ে গেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি, এটা সর্বনাশ হয়ে গেছে দেশের। এখন নিরপেক্ষ নির্বাচন হওয়ার স্কোপ খুবই কম, খুবই কম। আর বড় পার্টিগুলোর ভিতরে, বিরোধী দল এবং সরকারি দলের ভিতরে সরকারে যাওয়া এবং সরকারে থাকা, এটা প্রধান উদ্দেশ্য। একটা বিরতিতে যে আবার দুজনের কাছ থেকে সংক্ষিপ্ত আকারে লাস্ট শুনবো, কিন্তু তার আগে একটা জাস্ট একটু ছোট্ট জিনিস জানতে চাই। সেটা হচ্ছে এই যে মানুষের মধ্যে অনীহা তৈরি হয়েছে সামগ্রিকভাবে ভোটের ব্যাপারে, একটু রিলাক্টেন্ট আপনি বললেন, আস্তে ক্রমে ক্রমে সেটা বাড়ছে, আলটিমেটলি এটা কি হতে পারে? মানে কিভাবে আপনি মোবিলাইজ করবেন আবার এদেরকে? না, এটা হচ্ছে যে আপনি যদি আস্থা, আপনার গণতন্ত্রে হলো পার্টি টু পার্টি, ন্যাশনালটা বাদ দেন, লোকাল গভর্নমেন্ট ইলেকশন নিয়েও যদি আগ্রহ কমে যাবে, উপরে যদি আস্থা যদি না হয়, তাহলে তো নিচে আস্থা তৈরি হবে না। উপরে আপনি পরিবারতন্ত্র, আপনি উপরে পরিবারতন্ত্র সব পার্টি ঠিক রাখবেন, আর এমপি সাহেবের পোলা দাঁড়াইলে দোষ হয়, সমস্যা কি? ওকে, বলেন। এখন ওবায়দুল কাদেরের আপন ভাই তারে দৈনিক ল্যাং মারতেছে, তার কথা সে শুনবে? সে তো আগের থেকেই কি উপজেলা চেয়ারম্যান বোধ হয়, আগের থেকেই সে নিজে ওবায়দুল কাদেরের চ্যালেঞ্জ করে সে হয়, তার কথা সে শুনবে? তাহলে থাকতে হবে না, বলার সময় হিসাব করে বলা উচিত ছিল। এইরকম মানে বিবেকহীন কথা বলা উচিত, তাদের ভাবা উচিত ছিল যে আমি কতটুকু বলবো। এক, রিকোয়েস্ট করতে পারতো, আর একটা হচ্ছে অথবা যারা ইতিমধ্যে পলিটিক্সে আছে তারা বাদ দিয়ে হঠাৎ করে একজন ছেলে বা মেয়েকে দাঁড় করে দিল, তার ব্যাপারে আপত্তি দিতে পারে। কারণ এটা তো স্বতন্ত্র ইলেকশন, এটা তো আমরা দেখলাম নিউজ পেপারেই প্রাক্তন মন্ত্রী শাহজাহান খান, প্রাক্তন পরিকল্পনা মন্ত্রী মান্নান সাহেব, তাদের ছেলেরাও অ্যাক্টিভলি নির্বাচন করেছেন এবং তারা কিন্তু উইথড্র করেন নাই। আচ্ছা, উইথড্র করে নাই। শাহজাহান খানের সাথে তো আওয়ামী লীগের অফিসে ওবায়দুল কাদেরের ঝগড়া হয়েছে। আচ্ছা, আমরা আপনার ভাই উইথড্র করেন, আমার ছেলে উইথড্র করাবো। আমরা দুজনের কাছ থেকে সংক্ষিপ্ত আকারে আজকের অনুষ্ঠানের কিছু র্যাপ আপ বক্তব্য, ক্লোজিং কথা শুনবো। একটা বিরতি নিয়ে ফিরতে চাই শেষবারের মতো। দর্শক, আশা করছি আমাদের সাথেই থাকবেন। তা আমার কোনো লস নেই, আমি তো পলিটিক্স করি না যে আমার মাইলেজ দরকার। লিটল টাটা মাই টিভি সংলাপ অনুষ্ঠানে বিরতির পরে আবারও আমরা ফিরে এলাম। আপনাদের সাথে আছি আমি জামিল আহমেদ। আমাদের সাথে দুজন আলোচক স্টুডিওতে, অধ্যাপক অপু উকিল, বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী, এবং আরও আছেন সিনিয়র সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক এম.এ. আজিজ। আমরা যেই আলাপ করলাম আজকে বিশেষ করে এক ধরনের, আপনি জাতীয় রাজনীতির কথা যেমন বলেছেন, পাশাপাশি ভূ রাজনৈতিক কতগুলো প্রসঙ্গ তুলেছেন, যেখানে বিদেশি যারা ডেলিগেট তাদের সিগনিফিকেন্সটা আপনি বললেন, পাশাপাশি আমরা লোকাল গভর্নমেন্ট ইলেকশন নিয়ে কিছুটা কথা বলেছি। ইন জেনারেল আপনি কিছুটা গত পর্বে বললেন যে মানুষ ভোটের ব্যাপারে যতটা রিলাক্টেন্ট, এটি আরও বাড়বে সামনে, এবং এটি খুব বেশি আশার আলো আপনি দেখছেন না আসলে।
আলটিমেটলি ভবিষ্যৎ কি এই রাজনীতির ক্ষেত্রে এবং না, ভোটের ক্ষেত্রে? ভবিষ্যৎ দেখেন, একটা দেশ তো গণতান্ত্রিক দেশে রাজনীতিবিদরাই দেশ চালাবে। এক, রাজনীতিবিদদের হাতে রাজনীতি আসতে হবে। গত পার্লামেন্টে ছিল 63%, এবারে 65-র উপরে চলে গেছে ব্যবসায়ী। হ্যাঁ, তো এখন রাজনীতি তাতে অসুবিধা কোথায়? ব্যবসায়ীরা যদি রাজনীতি করে ক্ষতি কি আসলে? তাহলে মানে হয়তো দর্শকের জানার আগ্রহ থাকতে না, পারে। তাহলে তো রাজনীতি ব্যবসায়ীরা ব্যবসা করে তো একসাথে, এখন পলিটিশিয়ানরাও ব্যবসা করে, আপনি জানেন। কিন্তু রাজনীতিতে তো অনেক খরচ লাগে, ব্যবসায়ীরা সেটা এফোর্ড আপনি করতে বলেন, পারে। এই যে আমরা তিনজন আছি, ধরেন আমি কোনো ফেভার ডিস্ট্রিবিউট করার সুযোগ আছে, আমি একজনকে করব, অবশ্যই আপনাকে ফার্স্ট প্রায়োরিটি দেব আমি, Okay. মনের অজান্তে, বিকজ ইউ আর এ প্রডিউসার, সাংবাদিকতার লাইনে আছে। আচ্ছা। অর্থাৎ কমিউনিটি ফিলিংস কিন্তু অজান্তে, মনের অজান্তে কাজ কিন্তু করে। ইলেকশন এখন যতটা এক্সপেন্সিভ, এটি ব্যবসায়ী ছাড়া আর তো কেউ এফোর্ড করতে পারবে না। এক্সপেন্সিভ করছে তো পলিটিশিয়ানরা। হ্যাঁ। তারা যদি পোর খাওয়া নিবেদিত লোকদের নমিনেশন দিত, তাহলে তো ব্যবসায়ীরা এখানে উন্মুখ হয়ে পড়তো না। আর ব্যবসায়ীরা পলিটিক্সে এমপি মন্ত্রী হয়ে, উপজেলা চেয়ারম্যান হয়েই আপনার আখের গোছান যায়, এই সিচুয়েশন যদি না থাকতো তাহলে আসতো না। এটা সব দল, বড় দলগুলো সবাই একই কাজ করছে, একই কাজ করছে। এখন এই জন্য বলছি যে এবারে আমি আশা করছিলাম, যেহেতু নমিনেশন এবং ভোট ভাগাভাগি পার্লামেন্টে এসব, এবং এবারে উপজেলা নির্বাচনে সব মিলে যেহেতু প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে সব ছিল, আর আমি আশা করছিলাম যে পলিটিশিয়ানের ভিতরে নেতৃত্বটা আরো বেশি হবে, একটু ফিরে আসবে, কিন্তু সেটা আসলে আরো বেড়ে গেছে, ব্যবসায়ী আরো বেড়ে গেছে। এখন সরকার হয়ে গেছে ব্যবসায়ীদের। দেখেন না, প্রধানমন্ত্রী নির্দেশ দেয়, কাজ হয় না, কাজ হয় না। উনি কিন্তু ভালো ভালো কথা বলেন, ভালো ভালো নির্দেশ দেন, কাজ হয় না। আপনার পেঁয়াজের উৎপাদন বেশি, ইন্ডিয়া করলে যে পেঁয়াজ এক্সপোর্ট করবো না, দাম বেড়ে গেল। আলু উৎপাদন বেশি, 10 লক্ষ টন আলু আমাদের দেশে উদ্বৃত্ত হয়, বেশি সব বলতে cold হ্যাঁ, storage চলে যায়, এখন তো ঢুকে প্রোডাকশন অনেক এবং স্টকেও আছে। হ্যাঁ, ওই কোল্ড স্টোরেজে সব ঢুকায় দেয়। হ্যাঁ। তো ব্যাপারটা হলো বাজার মনিটরিং এবং বাজার ব্যবস্থাপনা, এটা তো লাগবে, এটা তো নাই। এটা তো যার যার মতো করে খাচ্ছে, এমন একটা দেশ হয়ে গেছে, ভাবটা নিয়ন্ত্রণ নাই। এই জন্য আমি বলছি যে আপনার পলিটিক্সটা, আপনি দেখেন একজন পলিটিশিয়ান, ধরেন আপনিও, আমি, আমার চাইতে অপুদি বেশি বুঝবে, কারণ উনি জনগণের সাথে মেলে, সরাসরি কথা বলে। আমাদের কিন্তু একটা ডিফারেন্স হয়ে গেছে, দূরত্ব হয়ে গেছে। তো পলিটিশিয়ান একটা সমস্যা যত দ্রুত বুঝবে জনগণের, কোনো ব্যবসায়ী আমলা বুঝবে না। আর ব্যবসায়ী যদি আমি হই, আমি যদি মন্ত্রী হই, এমপি হই, আমার মনের অজান্তেই আমি ব্যবসায়ীদের ফেভার করব এবং আমার ব্যবসাকে আমি গোটানোর চেষ্টা করব। সুতরাং 1, 2 হচ্ছে গণতান্ত্রিক কালচার যেটা, সংস্কৃতি যেটা, এটা রাজনৈতিক দলদের বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস যদি ফিরে না আসে, এটার প্রথম শর্ত হলো আস্থা। কিন্তু এটা তো অনেক অনেক বড় কথা যে বিশ্বাস ফিরে আসলেই জনগণ ভোট বড় কথার দরকার নাই। এই বিএনপি এবং আওয়ামী লীগ উভয় দল স্বাক্ষর করেছিল 3 জোটের রূপরেখা হোসেন মোহাম্মদ এরশাদকে বিদায় করার আগে, সেটা এখনো ইউটিউবে ভাসে। ওই জায়গাটা তারা তো স্বাক্ষর করছে, অঙ্গীকার করছে জনগণের কাছে, ওইটা মানুক, তাহলে তো সমস্যা। যারা একেবারে নতুন ভোটার, তারা হয়তো আগ্রহ থাকতে পারে, কি ছিল সেই রূপরেখাতে? জাস্ট মোদ্দা কথা কি ছিল? রূপরেখা মূল কথা হচ্ছে কারো বিরুদ্ধে কোনো রকম অশ্লীল ভাষা বা কাউকে আক্রমণ করা যাবে না, কোনো সন্ত্রাস করা যাবে না, গণতন্ত্র মানতে হবে, ইলেকশন নিরপেক্ষ করার জন্য যা যা করার সবই করতে হবে। দুটো জিনিস বাইরে ছিল, একটা হলো হোসেন মোহাম্মদ এরশাদের কোনো লোক নিতে পারবে না কেউ, আর একটা হলো জামাতের লোক কেউ নিতে পারবে না। এখন তো এক ভাগ সরকারি দলের সাথে আছে জাতীয় পার্টি, আর এক দল জামাতের কাছাকাছি করতে, কেউ তো অঙ্গীকার রাখে নাই। তো সুতরাং ওই 3 জোটের রূপরেখা, আমি বলবো 2 দলেই এসে পড়ুক, দেখবেন কি কমিটমেন্ট আছে, ওইটা অনুসরণ করলেই তো হয়, আর কিছু লাগে না। এই ক্ষেত্রে উপদি আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে, আচ্ছা আপনি বলতে পারবেন, বিশেষ করে এই যে ভোটার উপস্থিতি আস্তে আস্তে কমছে, আইজ ভাই মনে করছে আরো কমবে এটি। হ্যাঁ, আমি সেই প্রসঙ্গে আসবো। ভোটার উপস্থিতি প্রথমত হলো একটি আমাদের মানে দলের আভ্যন্তরীণ ব্যাপারে পার্টির কথা বলেছেন আজিজ ভাই, যেটা একেবারেই অসত্য। যেমন ধরেন উনি বললেন পার্টি অফিসে শাহজাহান ভাই এবং কাদের ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে, এই শব্দটা একেবারেই অনাকাঙ্ক্ষিত। এরকম কিছু যদি হতো তাহলে এটা কি মানে শাহজাহান ভাই কি বলেছেন
যে আমার সাথে আমার পার্টির সেক্রেটারির সাথে ঝগড়া হয়েছে অফিশিয়ালি বলেছেন অফিসিয়ালি কাদের ভাই কি বলেছেন? তাহলে আমি জানি আজিজ ভাই ভীষণ ভালো একজন মানুষ, দায়িত্ববান একজন মানুষ, কাজে অন্তত আজিজ ভাই এটা তো মিডিয়া একটু করে এসে পড়ছে। না, মিডিয়া আসে নাই, এটা জানছি তো। মিডিয়া আসে নাই, বিএনপি বলেছে, বিএনপি থেকে মানে তারা আমাদের ঘরের মধ্যে কি হয় সেটাকে বানোয়াট করে করে তারা যদি বলে সেটাকে অন্তত আপনাদের মতো মানুষ গ্রহণ না করাই উচিত। নিজেদের মধ্যে তো কত অভ্যন্তরীণ কথাবার্তা হয়, সেটা যখন অফিসিয়ালে আসবে সেই কথাটাই টক শোতে বলা শ্রেয়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এটাও সবাই ভুল দৃষ্টিভঙ্গি থেকে এটাকে মনে করে, যেমন উপজেলা নির্বাচনের ক্ষেত্রে এমপি মন্ত্রী স্বজনরা নির্বাচন করবে না, এটা কিন্তু আমাদের কোনো দলীয় সিদ্ধান্ত ছিল না। দলীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য সেন্ট্রাল কমিটি একটি মিটিং কল করতে হয়, মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী, নির্বাচন পরিচালনা বোর্ডের না আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তার সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির একটা মিটিং হবে, সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয় দলীয় সিদ্ধান্তটা, এবং সেই মিটিংয়ে এই দলীয় কোনো সিদ্ধান্তটা হয় নাই। এটা মৌখিকভাবে তাদেরকে আহ্বান জানানো হয়েছে, অনেকেই সাড়া দিয়েছে, অনেকে এখন অনেক জায়গায় এরকমও ঘটেছে, যেমন লালমনিরহাটে নুরুজ্জামান ভাই মন্ত্রী ছিলেন, তার ছেলে দাঁড়িয়েছে, তার ভাই দাঁড়িয়েছে, তার ভাই উপজেলা চেয়ারম্যান 20 বছর ধরে। এখন উনি যদি নির্বাচনটা করে সেটা তো অন্যায় হয় না, কারণ উনি অলরেডি উপজেলার, ওনার বাবা ছিলেন এমপি, পারিবারিকভাবেই তো এইরকম অনেক জায়গায় ঘটনায় আছে যেখানে অনেকে বসতে পারে নাই, কিন্তু এটা কি সিরিয়াস কিছু বলার বিষয় না, বা এটা দলীয় সিদ্ধান্ত না। দলীয় সিদ্ধান্ত ছিল বিএনপির, কিন্তু বিএনপির একটি স্বভাব আছে, তো তাদের যে অন্যায়টা সেটার সঙ্গে আওয়ামী লীগকে অ্যাড করে একদম সমান্তরালে নিয়ে আসতে চেষ্টা করে, যেমন কি বলে আওয়ামী লীগেরটাও মানে নাই, বিএনপিরটাও মানে নাই, দুটো কিন্তু দুই ধরনের, মানে দুই দলই বিদ্রোহী প্রার্থীরা এটা মানে নাই, এটা কিন্তু ঠিক না। আমি তো বললাম যে এটা দলীয়, আওয়ামী লীগেরটা কোনো দলীয় সিদ্ধান্ত না, বিএনপিরটা ছিল দলীয় সিদ্ধান্ত। তারা বলেছে আমরা নির্বাচনে যাব না এই সরকারের অধীনে, কিন্তু বিএনপির নির্বাচনে বিএনপির অনেক নেতারাই গিয়েছে। আপনি যেটা বলেন বিএনপির প্রার্থী সবাইকে বহিষ্কার করা হয়েছে, হ্যাঁ করা হয়েছে, সবাই না, প্রথম এবং দ্বিতীয় ধাপে 140 জন মানে তাদেরকে বহিষ্কার, এটা তাদের দলীয় সিদ্ধান্ত, এটা ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগ কাউকে এখনো এত হার্ড লাইনে যায় না, এটা দলীয় সিদ্ধান্তই সিদ্ধান্ত না। আচ্ছা, তাহলে তারপরে বলেছি মৌখিকভাবেও যে বলা হয়েছে, যারা শুনে নাই সেটা হয়তো মানে দলীয় সিদ্ধান্ত না, যেহেতু অন্যভাবে সেটা দেখা হবে। এই গেল। আরেকটা বিষয় হলো এই যে ইয়ার কথা বলছেন আপনি, ভোটের বিষয়টা উপজেলা নির্বাচনে ইন জেনারেল পার্সেন্টেজ কমছে এবং এটা বাড়বে কিভাবে সেটা নিয়ে আলাপ হয়েছে। হ্যাঁ, উপজেলা নির্বাচনে যে ভোটের বিষয়টা আমি প্রথমেই বলবো যে 2014-তে বিএনপি নির্বাচনে না এসে নির্বাচন ব্যবস্থার যে ক্ষতি করেছে, এবং পরবর্তীতে তারা যে কাজটা করেছে, নির্বাচনে আসে নাই কিন্তু ভোটাররা দেবে ঠিক মতো, সেই পরিবেশটাকে নষ্ট করেছে, মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছে। ভোট কেন্দ্রে গেলে ভোটারদেরকে হত্যা করা হয়েছে, প্রিজাইডিং অফিসার হত্যা করা হয়েছে, ভোট কেন্দ্র পুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেই যে মানুষের মধ্যে 2014-এর যে ভয়টা ঢুকেছে, সেই ভয়টা কিন্তু এখনও কাজ করে, কারণ বিএনপি নির্বাচনে না গিয়ে কখন কিভাবে একটি ভোটারদের ভোট কেন্দ্রকে বা প্রিজাইডিং অফিসারদেরকে কি অঘটন ঘটাতে পারে, এই ভয়টা কিন্তু এখন পর্যন্ত আছে, এটা একটা কারণ। দ্বিতীয়ত তো এই উপজেলা নির্বাচনের পরিবেশটা যেটা ছিল সেটা হলো কি, সেটা হচ্ছে যে মানে ভীষণভাবে গরম একটি ওয়েদার ছিল, ধান কাটা ছিল গ্রাম এলাকায়, ধান কাটার জন্য সেইখানে থাকতে হয় অনেকে সেই জন্য অনেক ভোট দিতে আসে নাই। আর একটা বৈশ্বিকভাবে যদি ভোটের বিষয়টা আলোচনা করি, আপনি যেটা বলেছেন যে আগামীতে আপনি বলেছেন অতীতের কথা আমি বলছি, অতীতে যে 11টি জাতীয় নির্বাচন হয়েছে, 11টি, সেই জাতীয় নির্বাচনে কিন্তু 30 থেকে 35% মানুষ ভোট থেকে বিরত থেকেছে, এবং সেই ধারাবাহিকতা আপনি যদি মনে করেন আগামীতে ভোট ব্যবস্থার ভোটের প্রতি মানুষের, ভোট দেওয়ার প্রতি মানুষের আগ্রহ বাড়বে, এই জিনিসটাকে আমরা কিন্তু ভাবতে পারি না বৈশ্বিক পরিমণ্ডল বিবেচনা করে, বরং ভোট দেওয়ার প্রবণতা কমবে। আপনি প্রশ্ন করবেন যে কেন, এটা কি বলেন? সিজনাল কারণে অতীতে এভাবে কিন্তু আমরা কখনো সিজনাল কারণে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে ভোট ব্যবস্থাও বন্ধ রাখা হয়েছে, স্থগিত রাখা হয়েছে, এরকমও ঘটেছে। আচ্ছা, এবার আপনি যেটা বলছেন যে আগামীতে ভোটের
মানুষের মধ্যে ভোট দেওয়ার আগ্রহটা কি হতে পারে, সেটা যদি আমরা একটি বৈশ্বিক দৃষ্টিভঙ্গি থেকে দেখি, দেখেন ইউরোপের অনেক দেশ আছে, তারা জাতীয় ইলেকশনে তাদের সংবিধানে আছে যে 50% ভোট পড়তে হবে, তা নাহলে ভোট গ্রহণযোগ্য না। কিন্তু মিনিমাম, কিন্তু ভোটে জাতীয় ইলেকশনে ভোট পড়ে নেই 50%, তখন তারা আবার আরেকটা নির্বাচন, দ্বিতীয় নির্বাচন আয়োজন করে মানে সংবিধান রক্ষার জন্য। এইটা হচ্ছে, তো এটা কেন হচ্ছে? এটা হচ্ছে এই কারণে, একটি দেশ যত উন্নত হয়, যত আধুনিক হয়, তত কিন্তু ভোটারদের ভোট দেওয়ার প্রবণতা কমে যায়। গুলশান, ধানমন্ডি এলাকার ভোটারদের যে ভোট পার্সেন্ট বা ভোট দেওয়ার মনোবৃত্তি, তার চেয়ে আপনার দেখবেন ওই মিরপুর যাত্রাবাড়িতে ভোট দেওয়ার মানুষের আগ্রহ বেশি। এটা বিভিন্ন কারণে। তো সেই বাংলাদেশটা যখন স্মার্ট হবে, তখন দেখবেন ভোট দেওয়ার প্রবণতা মানুষের কমে যাবে। আপনি বলতে পারেন ভোট ব্যবস্থা নিয়ে আলোচনা হতে পারে, ভোট ব্যবস্থা, সেই ভোট ব্যবস্থার কোথায় সমস্যাটা আছে? মানুষের ভোট দেওয়ার প্রবণতা নিয়ে সামনে আপনি আগাবেন, সেটা আমাদের ইতিহাস বলে না, ইতিহাস, কিন্তু ভোট ব্যবস্থাটা, সিস্টেমটা অনেক আপডেট হয়েছে। প্রথমত এইটুকু তো একটা, যে একটি ছবিযুক্ত ভোটার আইডি। আপনি যখন আমেরিকার কথা বলছেন, আমেরিকাতে কিন্তু দুর্যোগের সময় মানুষ অনলাইনেও ভোট দিতে পারে। যেহেতু আমরা ডিজিটালি আগাচ্ছি, আমাদের তো সেদিকেও চিন্তা করতে হবে। আমাদের মনোনয়ন পেপার অনলাইনে দেওয়া হচ্ছে না? মানে প্রত্যেকটা সেক্টরে কিন্তু অনলাইনে অনেকটাই অ্যাডভান্স হয়েছে। স্মার্ট বাংলাদেশের ঘোষণাটা যে এসছে, স্মার্ট বাংলাদেশের ঘোষণাটা এই জন্য, সোসাইটির সব জায়গায় সেটা সবই মানে আমাদের ডিজিটালাইজড হবে, তাই না? অনেকটাই কিন্তু হয়েছে। আপনি যে এটা তো ইসির চিন্তার মধ্যে আছে, অনলাইনে যেন দিতে পারে, সেই চিন্তাটা আছে। একদিনের মধ্যে না রেখে কিছুটা ইভিএম অনেক দূরে এগিয়ে গেছে সেটা, এই প্রপোজালটা অলরেডি আছে। তো এটা অবশ্যই হবে। আরেকটি বিষয় দেখেন কি বলছে, যে মানে ব্যবসায়ীরা মানে বেশি পার্লামেন্টে, এটা ক্রমশই বাড়ছে। এটা কোত্থেকে বাড়া হয়েছে, মানে শুরু হয়েছিল, এবং টাকার মানি ইজ নো প্রবলেম, এই থিওরির মধ্য দিয়ে ব্যবসায়ীদেরকে নিয়ে যখন একটা দল গঠন করা হয়, সেখানে কোনো রাজনীতিবিদ ছিল না, হায়ার করা কিছু পলিটিশিয়ান ছিল, আর সব ছিল ব্যবসায়ী। তাদেরকে শিল্প ঋণ সংস্থা থেকে লোন দিয়ে তারপর ফর্ম ফিল আপ করে দল গঠন করা হয়েছে। সেই সময় থেকে এই যে ব্যবসায়ীরা, রাজনীতিবিদরা পলিটিক্স, মানে যে থিওরিটা ছিল, আই উইল মেক দ্য পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান, তো সেই পলিটিশিয়ানরা তখন থেকেই ডিফিকাল্টে পড়ে গেছে, এবং মানে ব্যবসায়ীরা বলেন, বিভিন্ন সেক্টর থেকে, রাজনীতির বাইরে যারা আছে, তারা রাজনীতিতে আসা শুরু করেছে। এই যে বললে নাজিস ভাই, 3 জোটের রূপরেখায় এরশাদের সঙ্গে আতাত হবে না, জামাতের সঙ্গে আতাত হবে না, এইটাই শুধু 3 জোটের রূপরেখা না, অনেক বড়। তার মধ্যে 3 জোটের রূপরেখার সাথে সবচেয়ে প্রথম যে বেইমানিটা করেছিল, সেই বেইমানিটা হয়েছিল যে 91-এ অগাস্ট মাসে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীর দিনে, সেই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার পরিবর্তন করে, জন্ম তারিখটা পরিবর্তন করে 15ই অগস্ট জন্মদিন বানিয়ে ফেললো। 3 জোটের রূপরেখার সাথে প্রথম বেইমানি। তারপর বঙ্গবন্ধুর খুনিদেরকে সঙ্গে কোনো অনাকাঙ্ক্ষিত কাজ করা যাবে না বলেই বন্ড সই দিয়েছিল সবাই। আচ্ছা, বন্ড সইয়ের বিষয় না, বিষয়টা ছিল স্বৈরাচার, সামরিক স্বৈরশাসকের প্রতি গণতন্ত্র উদ্ধার, গণতান্ত্রিকভাবে বাংলাদেশ চলবে, সেই বাংলাদেশকে, যে বাংলাদেশটাকে পিছিয়ে নেওয়া হয়েছিল, যেই বাংলাদেশে অনুমতি নিয়ে একটা প্রশ্ন নিতে চাই, অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন, দর্শক একটু প্রশ্নটা নিয়ে নেই। কে আছেন আমাদের সাথে? জি প্রশ্ন করুন, নাম বলে। হ্যালো,
আমরা সম্ভবত সংযোগটি পাচ্ছি না, আবার ট্রাই করুক। হ্যাঁ আমরা একদম শেষের দিকে খুব সংক্ষেপে। জি। মানে এবং 91 এর যে নির্বাচনে 91 এর নির্বাচন, এটাও আমি তিন জোটের রূপরেখার শর্তগুলি না মানার পেছনে এটা তো আমি বললাম যে এটা আদর্শিক যে বিষয়টাকে আঘাত করা হলো। তারপরে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে আলবদর আল শামস এই রাজাকার তাদেরকে রাজনীতি করার সুযোগ, মাগুরা নির্বাচনে গিয়ে ভোট ডাকাতি, একদম মাগুরা নির্বাচনে গিয়ে ভোট ডাকাতি। জি, একেবারে শেষের দিকে আমরা একেবারে 30 সেকেন্ডে। আর আজিজ ভাই জানার জন্য আরেকটা কথা বলছি, আপনি যে বলছেন যে মানে এরশাদের সাথে পার্টনারশিপ, জামাতের সাথে পার্টনারশিপ, সেটাও প্রথম বিএনপি কিভাবে করে এম কে আনোয়ার খুব সংক্ষেপে 30 সেকেন্ডে একটু র‍্যাপ আপ করেন। এক মিনিট বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তিন জোটের রূপরেখা সবাই ভেঙেছে, বিশেষ করে আদর্শিক জায়গাতে। না ঠিক আছে, আমার কথা হলো তিনবার চতুর্থ টার্মে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, হ্যাঁ অন্যরা অধম, আওয়ামী লীগ উত্তম হবে না। এই 4 টার্মের আগের জিনিস এনে তো বর্তমানকে বাধা দেওয়া যাবে না। আমার কথা হলো এখন তিন জোটের রূপরেখা হাতে না থাকলেও অনলাইনে আছে, টেনে ধরে বিএনপি বা অন্য দলকে বলুক, আসেন আমরা এটা অঙ্গীকার করেছিলাম, বাস্তবায়ন করি, শুরু হোক যাত্রা, শুরু হোক। যে যা ভুল করেছে। আপনার সাউথ আফ্রিকার ম্যান্ডেলা, তার তো সিংহভাগ জীবন জেলে ছিল। ডি ক্লার্ক হোয়াইট জি জি বেরোনোর পরে তাদেরকে নিয়ে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করে সবকিছু দায় দোষ স্বীকার করে জাতিকে ঐক্যবদ্ধ করেছে না করেছে। আপনি এরকম একটা আশাবাদের জায়গা দেখতে চাইছেন আমি বাংলাদেশের এরকম আশা রাজনীতিতে? করি যে যতক্ষণ পর্যন্ত রাজনীতিবিদদের সাথে আমি ধন্যবাদ জানাবো আজকে আলোচক অধ্যাপক অপু উকিল এবং এম এ আজিজ দুজনকে, এবং দর্শক যারা আমাদের সাথে ছিলেন সবাইকে। একটা সুন্দর বাংলাদেশের প্রত্যাশায় আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি।